ঈশানীকে বাঁচানোর জন্য বাণীকে ঈশানী তার নিজের বাড়িতেই নিয়ে আসে। তখনই নয়নতারা বাণীকে বরণ করে বাড়িতে তোলে। এরপরে বাণী এসে দেখতে পারে যে এটা অনিরুদ্ধরও বাড়ি। সেটা দেখে বাণী খুবই রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন ওমর দরদিয়া ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণীকে ঈশানী তার নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ এই বাণীর এই শহরে তার থাকার মতো কোনো জায়গা ছিল না। তার আপন বলতে কেউই ছিল না। সে দরকারে এসেছিল, সেই দরকারে সেই মানুষটাকেও খুঁজে পায়নি। এইটা দেখে ঈশানী বাণীকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। তখনই নয়নতারা ঈশানীকে বরণ করতে গেলে ঈশানী বলে যে আমাকে না ছোট মা, আজকে বরণ করবেন বাণীকে। তখনই নয়নতারা বাণীকে বরণ করে আর মনে মনে ভাবে এই মেয়েটা এ বাড়িতে থাকলে আমার অনেক বিপদ হবে, কারণ আমি যে ঈশানীকে মারার জন্য লোক পাঠিয়েছি এটা জানাজানি হয়ে যাবে। এই মেয়েটাকে আমি এখান থেকে বের করে দেব, কারণ আমি ঈশানীর মেয়েকে যেভাবে এই বাড়ি থেকে বের করে অন্য জায়গায় রেখে দিয়ে এসেছি, সেরকম এই মেয়েটাকে বের করতে আমার বেশিটা টাইম লাগবে না। এরপরেই দেখা যায় সবাই ভিতরে আসে। আর তখনই নয়নতারা বলে যে বাণী, তুমি এসেছো, খুব খুশি হয়েছি। তুমি আমার ছোটো বৌমাকে বাঁচিয়েছো। তুমি আসলে অনেক অনেক ভালো একটা মেয়ে। তুমি না থাকলে যে আমার ঈশানীর কী হতো সেটা বুঝতেই পারছো। তখনই দেখা যায় মৌলির বাবা বলে, হ্যাঁ ঠিক বলেছ ছোটো মা, আজকে যদি এই বাণী না থাকতো তাহলে ঈশানীকে আমরা আর পেতাম না। এই বাণীর জন্য ঈশানী বেঁচেছে। তখনই বাণী বলে, না আপনারা এরকম করে আমাকে কথা বলবেন না, এটা আমার দায়িত্ব। আমার সামনে একজনের আক্রমণ করেছে গুন্ডা, এটা আমি দেখে চুপ করে বসে থাকবো? এরকম শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি, কারণ আমার বাবা আমাকে সুশিক্ষিত করেছে। আজকে আমার বাবা আমাদের কাছে নেই, কিন্তু আদর্শটা মেনেই আমি চলি। তখনই ঈশানী বলে, তুমি অনেক ভালো, তুমি আসলে অনেক ভালো। তোমার মতো যদি একটা ভালো মানুষ আমার বাড়িতেও থাকতো তাহলে অনেক ভালো হতো। এরপরেই দেখা যায় বাণী বলে, আসলে আমি এখানে আসতে চাইনি, আমার এখানে থাকার কোনো জায়গা নেই। আর থানা থেকেও আমাকে জোর করলো এই শহরে থাকার জন্য, তাই আমি এখানে আসার বাধ্য হলাম। আমি এখানে বেশি দিন থাকবো না, আমি এটা হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। তখন ঈশানী বলে, হ্যাঁ তাই যেও। তখনই দেখা যায় তানিয়া বলে ওঠে, আসলে দিদি ভাই, তোমাদের বাড়িটা অনেক বড়, এর থেকে আমাদের স্কুলটাও অনেক ছোট। মা তুমি বলো তো, এই বাড়িটা অনেক বড় না? তখনই বাণী বলে, হ্যাঁ বাড়িটা আসলে অনেক বড়। তোমার পছন্দ হয়েছে মা? তখনই তানিয়া বলে, হ্যাঁ মা, আমি বাড়িতে খেলবো। তখনই বাণী বলে, হ্যাঁ তুমি খেলো, কিন্তু এখন চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, কারণ এখানে বড়রা সবাই কথা বলছে। এখন কোথাও যেও না। তখন কথাগুলো ঈশানী শুনতে পায়। আর তখন ঈশানী বলে, তানিয়া তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব কিছু ঘুরে দেখাবো। তুমি একটু বসো, পরে আমি সব কিছু তোমাকে দেখাবো। তখনই দেখা যায় মৌলির বাবা বলে, হ্যাঁ তানিয়া তাই করো, তুমি এখন চুপটি করে এখানে বসো, কারণ তোমার মা অসুস্থ, সে অত দূর থেকে এসেছে, এখন একটু রেস্ট করুক, তারপরে আমরা সবাই ঘোরাঘুরি করব। তখনই নয়নতারা মনে মনে ভাবে যে বান্টি আমাকে বলেছে যে সে যদি ধরা পড়ে তাহলে আমাকেও সে পুলিশের হাতে ধরিয়ে দেবে, তাই আমাকে কিছু একটা করতে হবে। আমাকে নিজের বাঁচানোর জন্য এই মেয়েকে এই বাড়ি থেকে বের করেই দিতে হবে। যে যাই বলুক, এই মেয়েকে এই বাড়িতে রাখা যাবে না। তখনই মৌলি বলে ওঠে, আচ্ছা মা, ও এখানে থাকতে চাচ্ছে না, তাহলে এখানে ওকে রাখছো কেন? ওকে গেস্ট হাউসে রাখলেই তো হতো। তখনই দেখা যায় ঈশানী বলে, না তা কী করে হয়, ও আমাকে বাঁচিয়েছে, ও আমাদের গেস্ট রুমেই থাকবে, গেস্ট হাউসে কেন থাকবে? তখনই দেখা যায় বাণী বলে, হ্যাঁ তাই হোক, আমি এখানে থাকবো না। আমি এখানে থাকলে আমার অনেকে ভালো লাগবে না, তাই আমি এখানে থাকবো না। আপনি আমাকে অন্যটাই ব্যবস্থা করে দেন। এরপরে দেখা যায় অন্যদিকে অনিরুদ্ধ বাণী আর তানিয়াকে সারা শহর খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এরপরে অন্যদিকে দেখা যায় ঈশানী মৌলির কথা কান না দিলে ঈশানী বলে যে না, এটা হবে না, আমি এ বাড়ি থেকে বাণীকে যেতে দেবো না, বাণী এখানেই থাকবে। তখনই দেখা যায় মৌলি তার বাবাকে বলে, বাবা তুমি মামাকে বোঝাও না, মামা আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। ওকে গেস্ট হাউসে রাখলে কি হবে এমন? ওখানে থাকবে, মেয়েকে নিয়ে ভালো থাকবে, এখানে হয়তো ও মানিয়ে নিতে পারছে না আমাদের সবার সাথে। তখনই দেখা যায় বাণী বলে, হ্যাঁ ঠিকই বলেছে, আমি আসলে এখানে থাকতে পারবো না, আমাকে গেস্ট হাউসেই রাখার ব্যবস্থা করুন, কারণ ওখানে আমি ভালো থাকবো।
এরপরে দেখা যায় ঈশানী তা রাজি হয় আর বলে, আচ্ছা তুমি যেটা চাচ্ছ সেটাই হবে, তুমি যেহেতু ওখানে থাকলে তুমি ভালো থাকবে তাহলে ওখানেই থাকো, কিন্তু একটা কথা, তোমার যখন যা দরকার হবে তুমি নির্দ্বিধায় আমার কাছে চেয়ে নিতে পারবে। তখনই দেখা যায় মৌলি বলে, মামাম তুমি কি বলছো? ও আমার কাছেও চাইতে পারে, আমিও ওকে সব রকম সুযোগ সুবিধাই দেব। তখনই নয়নতারা বলে ওঠে, কেন এত বাড়াবাড়ি করতে কে বলেছে তোমাদের? এত বাড়াবাড়ি করছো মনে হচ্ছে তোমাদের নিজের কেউ। তখনই দেখা যায় মৌলির দাদু ভাই বলে যে, তুমি এরকম কথা কি করে বলছো নয়নতারা? তুমি এরকম কথা বলো না। ওই মেয়েটা ঈশানীকে বাঁচিয়েছে, ঈশানী ওই মেয়েটার জন্যই বেঁচে আছে, তাই ওই মেয়েটা আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। তুমি সেটা বুঝতে পারছো না নয়নতারা? তখনই নয়নতারা বলে, আসলে আমরা বুঝতে পারছি, তুমিই বুঝতে পারছো না। অন্য একটা মেয়ে যার চিনি না জানি না তাকে হট করে বাড়িতে আনাটা ঠিক হচ্ছে না। বাইরের আপদ বাইরে রাখাটাই ভালো ছিল। এখন বারবার পুলিশ বাড়িতে আসবে, এটা কি ভালো দেখাবে? আশপাশের সবাই কি ভাববে বলো তো? তখনই দেখা যায় মৌলির দাদু বলে, কে কি ভাবলো সেটা আমাদের দেখতে হবে না, আমরা নিজেরা ঠিক থাকলেই সব কিছু ঠিক। তখন নয়নতারা বান্টির কথাগুলোই ভাবতে থাকে যে বান্টি তাকে কি করে কথাগুলো বলেছিল জোর দিয়ে, যে সে যদি ধরা পড়ে তাহলে তাকেও সে পুলিশের হাতে তুলে দেবে। এজন্য আমাকে কিছু একটা করতে হবে, ওই মেয়েকে আমি আজকের ভিতরেই বের করে দেব। এরপরে দেখা যায় ঈশানী তার বাড়ির কাজের মেয়েটাকে বলে যে বাণীকে গেস্ট হাউসে রেখে দিয়ে আসতে, আর তার যা যা প্রয়োজন সব কিছুই ওখানে গুছিয়ে দিতে। এরপরে দেখা যায় কাজের মেয়েটা বাণীকে নিয়ে এসে গেস্ট হাউসে রেখে দেয়। এরপরে বাণী তাকে বলে যে, যাও, আমি এখন সব কিছু একাই করতে পারবো। তখনই কাজের মেয়েটা বলে, না 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 না, ম্যাডাম বলেছে আপনার যা যা করা লাগবে সবই আমাকেই করতে হবে। তখনই কাজ করতে করতে কাজের মেয়েটা মাথা ঘুরে পড়ে যেতে যায়। তখনই বাণী ধরে ফেলে আর বলে, দেখো, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি সব কিছু গুছাচ্ছি, আমি গুছিয়ে নিতে পারবো, আমি তোমার ম্যাডামকে কিচ্ছু বলবো না। এরপরে কাজের মেয়েটা ওখান থেকে চলে যায়। তখনই বাণী তার সব কিছু গুছাতে গুছাতে হঠাৎ করে মনে পড়ে যে তার বাড়িতে একটু ফোন করার দরকার। তখনই বাণী ফোনটা হাতে নিয়ে দেখতে পায় যে ব্যাগে ফোনটা নেই, কারণ ব্যাগটা ছিঁড়ে গিয়েছে। এরপরে অন্যদিকে দেখা যায় বিদ্যুতের মাকে মহাজন খুব বকাবকি করতে থাকে, বাড়িতে তালা দিয়ে চাবিটা নিয়ে যায়। তখনই দেখা যায় বিদ্যুতের মা খুব রেগে যায় আর বলে, এটা মহাজনই করেছে। তখনই মহাজন ওখানে চলে এসে বলে, হ্যাঁ মাসি, আমি এটা করেছি, কিন্তু কি জন্য করেছি এটা কি জানো? তোমার বৌমা কবে কখন টাকা দেবে আর আমি সেটা মেনে নেব? তোমার বৌমা দেখো আর কখনো ফিরে আসবে না, সে পালিয়েছে তোমাকে ফেলে। আমি যেটা বলছি সেটা করো মাসি, তুমি আমার বাড়িতে কাজ করো, তোমার দেনাটাও শোধ হবে, তুমি খেতেও পারবে, তুমি নিশ্চিন্তে থাকতেও পারবে, কারণ আমার বউটা এখন বাপের বাড়ি গিয়েছে, বাড়িতে কাজ করার কেউই নেই। তখনই দেখা যায় বিদ্যুতের মা খুব রেগে যায়। অন্যদিকে দেখা যায় তানিয়া সারা বাড়ি খোঁজাখুঁজি করার পর দেখে তার বাগানে ফুল দেখে তানিয়া খুব চিৎকার করে আর সেখানে বাণী চলে আসে। এরপরে অন্যদিকে দেখা যায় বিদ্যুতের মার সঙ্গে খুবই অসভ্যতামি করতে থাকে মহাজন। তখনই বিদ্যুতের মা বলে যে, দেখেন, আপনাদের টাকা আমরা সব শোধ করে দেব, কিন্তু এখান থেকে চলে যান আর চাবিটা দিয়ে দেন, তালাটা খুলে দেন, আমি বাড়ির ভিতরে যাব। এই ভিটা আমি ছাড়তে পারবো না, এটা আমার দাদার ভিটা, কেন বুঝতে পারছেন না? এরপরে দেখা যায় মহাজন খুব জোরাজোরি করে আর খুব খারাপ কথা শোনাতে থাকে বিদ্যুতের মাকে। তখন বিদ্যুতের মাও হাত জোর করে বলে যে, মহাজন, আপনার সব কথাই শুনবো, কিন্তু আমার চাবিটা আমাকে ফেরত দিন, আমি আমার বাড়িতে যাব। এরপরে অন্যদিকে দেখা যায় তানিয়াকে দোলনায় চড়াতে আসে বাণী, আর তখনই তাদের বাড়ির কিছু লোক দেখে ফেলে। এরপরেই দেখা যায় ওদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, আর তারা মনে মনে ভাবে যে দুদিনের পরিচয় আজকে এ বাড়িতে এসেছে, আর এ বাড়ির সবাইকে কতটা আপন করে নিয়েছে এই বাণী আর তার মেয়ে তানিয়া। আসলে এই দুইটা মেয়ে খুব ভালো, ওদের সাথে যে এমনটা হয় কেন কিছু বুঝতে পারি না। ওরা আসলে অনেক ভালো, ওরা যদি এ বাড়িতে থাকে তাহলে এ বাড়ির সবাই অনেক আনন্দে থাকবে। এরপরেই দেখা যায় বাণী তানিয়াকে বলে যে, মা, তুমি অন্যদের বাড়িতে এসে এরকম ফুলে হাত দেবে না, তাহলে এটা ভালো দেখায় না, ফুলের গাছেই মানায়, কোনো হাতে মানায় না, তাই বলছি মা, তুমি কখনো ফুল তুলবে না। তখন তানিয়া বাণীকে কথা দেয়, হ্যাঁ মা, আমি আর কখনো গাছ থেকে ফুল ছিঁড়বো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনোই তোমাকে না জানিয়ে কোথাও যাব না। তখনই বাণী বলে, হ্যাঁ, এটা নতুন জায়গা, এখান থেকে কখনো আমাকে না বলে কোথাও যাবে না, তুমি আমাকে কথা দাও তানিয়া।
তানিয়া, তখনই তানিয়াও কথা দেয়। এরপরে দেখা যায় মৌলি অনিরুদ্ধকে নিয়ে আসে বাণীকে দেখানোর জন্য। তখন অনিরুদ্ধ মৌলিকে বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছে মৌলি, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখনই মৌলি বলে, দেখো আমাদের বাড়ি কে এসেছে। তখনই দেখা যায় অনিরুদ্ধকে নিয়ে এসে দেখায় বাণীকে দেখে তো অনিরুদ্ধ চমকে যায়। আর বাণীও অনিরুদ্ধকে দেখে খুবই রেগে যায় যে এ যদি এখানে থাকে আমি এখানে এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।